Welcome to URL Unzip, Reboot, and Leave, a podcast about the psychology that moves us. Through real conversations with thinkers, doers, and seekers, we explore how we adapt, evolve, and find meaning. So let's unzip, reboot, and leave. Welcome to another exciting episode of URL Unzip, Reboot and Leave podcast. আজকে আমরা বাংলায় কথা বলবো। আজকে আমাদের সাথে রয়েছেন মানবেন্দ্র সরকার। উনি কলকাতার খুব এমিনেন্ট স্কাল্পটার, কিন্তু স্কাল্পটার হওয়ার থেকেও আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। আপনারা শুনতে থাকুন। কেমন আছো মানবেন্দ্ররা? ভালো আছি। খুব ভালো। আচ্ছা, তো আজকে আমি তোমার জীবন সম্বন্ধে কিছুটা জানি, সেটা তুমি একটু বলবে। এবং সেই জানার মধ্যে হচ্ছে তুমি অনেক বেশি বয়সে এই প্রফেশনে এসছো, এবং এটা কোনো একটা স্ট্রাকচার্ড প্রফেশন নয়, কিন্তু জীবনের শেষের দিকে এসে হাউ ইউ আর ফিলিং, এবং সেটা নিয়ে হচ্ছে সাইকোলজি অফ রিডিসকভারিং ইয়োর সেলফ অর আওয়ার সেলফ অ্যাট এনি এজ রাদার। ওকে, তো তোমাকে প্রথম প্রশ্ন হচ্ছে, স্কাল্পচারে তুমি এলে কিভাবে, এটা একটু বলো আমাদের। এলে কিভাবে না কেন এলে, কোনটা? দুটোই বলো। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই আর্ট লাভার। তো ন্যাচারালি আমি বইমেলায় যাই। আমার স্ত্রী পুত্র, সে তখন ছোটো, তাকে নিয়ে বইমেলায় যাই। বইমেলাতে গিয়ে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। প্রতিবারের মতো এবারও গেছি, তার মিডল অফ বইমেলা 10 দিনের হয়, 5 দিনের মাথায় আমি গেছি। আমার কানে এলো একটা অ্যানাউন্সমেন্ট, এবারে বইমেলায় ভাস্করেরা উপস্থিত। তার মানে আমার মনে স্ট্রাইক করলো, ভাস্করের উপস্থিত বলতে কী বলতে চায়। তখন বুঝলাম যে এবারে ভাস্কর্য কর্মশালা হচ্ছে একটা। তো আমার মনটা বেশ নেচে উঠলো, কী ব্যাপার, আমি ভাস্কর্য দেখতে পাবো। ভাস্কর্য তো গোপন ঘরে হয়, প্রকাশ্যে তো হয় না। আমি এবার দেখতে পাবো, তো মনে আনন্দ হলো। খুঁজে গেলাম কোথায় ভাস্কর্য হচ্ছে। গিয়ে দেখলাম কতগুলো লোক, মধ্যবয়স্ক লোক, তারা মাটি দিয়ে কী সমস্ত বানাচ্ছে। আমি ভালো করে দেখে টেকে এগুলো তো আমিও পারবো চেষ্টা করলে। তারপরে একজনের কাছে গিয়ে বিরক্ত করলাম যে কী মাটি, কী বৃত্তান্ত, কীভাবে করছেন, কেন করছেন, এই 1000 রকম প্রশ্ন। শেষ ওই লোকটা একটু বিরক্ত হয়ে ওরা বললো, ওই যে আমাদের উমা সিদ্ধান্ত, আমাদের প্রেসিডেন্ট, উনি আছেন, ওনাকে গিয়ে জিজ্ঞেস করবেন। মানে ওরা আমাকে অ্যাভয়েড করছে আর কি। আমি তখন ওনার কাছে গেলাম। উমা সিদ্ধান্ত বসে আছেন, একটা বয়স্ক মহিলা, ভদ্রমহিলা। আমি গিয়ে বললাম, নমস্কার, এইগুলো না আমিও পারি, আমি কি করতে পারি? বলছে, আমার দিকে তাকালো, তাকিয়ে বললো যে হ্যাঁ করুন, আমরা তো ভাস্কর্যের প্রসারকের জন্য এসেছি। ভাস্কর্য যদি কেউ করতে চায় তো ভালো কথা, আপনি করুন, ওখানে মাটি আছে, নিন। যেই বলা মাত্র আমার না ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। বেশ কী করি, এখন তো আমি পারবো না, কী করবো না, এখন নার্ভাস। তখন আমি কায়দা করে বললাম যে আমার তো আজকে কাজ আছে, আমি কালকে আসবো। বললো কালকে আসবো, ঠিক আছে আসুন, কালকে আসুন। উনি তুচ্ছতা ছিলেন ভাবে আমাকে বললেন, এরকম সবাই আসে, এও এসছে একজন আমাকে বলছে।
তা আমি মনে মনে ভাবছি যে কতক্ষণে পালাই, বাড়ি গিয়ে প্ল্যান করি। আমি আর বইমেলাতে বই টই কিছু দেখলাম না, সোজা বাড়ি। বাড়ি গিয়ে আমার স্ত্রীপুত্র ছিল, ওরা বললো কী গো কী করবে, আমি বলছি ও দেখি কী করবো, তারপর দিয়ে ও কি দেখা যাবে। ওরাও গুরুত্ব দেয়নি অতটা। তো তারপরে আমি বাড়ি গিয়ে সারা রাত ঘুমোতে পারিনি, মাথার মধ্যে ওই চলছে কী হলো, কী করবো কী করবো কী করবো। তখন রিসেন্ট আমার দাদামশাই মানে দাদু, মায়ের বাবা মারা গিয়েছিলেন। তো মারা যাওয়ার আগে তার গ্রামের বাড়িতে দাওয়াতে মানে উঠোন। বারান্দা। আচ্ছা। বারান্দায় বসছিলেন যেভাবে, যে একটা হাত মুখের কাছে রেখে চিন্তিত মনে সারা জীবনের কথা তিনি ভাবছেন, সেই একটা দৃশ্য আমার মনে এলো। ওইটাই ক্যামেরায় গেঁথে খেয়েছিল যে কীরকমভাবে বসেছিলেন। আমি ভাবলাম হ্যাঁ, এই দৃশ্যটাই আমি তৈরি করব, তাহলে ভালো হবে, ভালো লাগবে। আমার ভালো লাগছে যখন, আমার ভালো লাগাটা যারা ভালো আছে তাদের ভালো লাগতে পারে। সেইভাবে আমি মনস্থির করলাম, পেয়ে গেছি। আমার সাবজেক্ট আমি পেয়ে গেছি। এবার ঘুম থেকে উঠে আমি কাউকে কিছু না বলে আমি নিজের কাজকর্ম সেরে আমি কতক্ষণে বইমেলায় যাবো সেইটা ভাবছি। যথারীতি 1 ঘন্টা আগে আমি বইমেলায় পৌঁছলাম। পৌঁছে গিয়ে দেখি কেউ নেই, লোকজন নেই। ওই কিছু কিছু এই 2-1 দোকানিরা উপস্থিতি ঘাটাঘাটি করছে। তা ওখানে প্যাডেস্টাইল করা ছিল, ওপেন জায়গা, তো ওখানে মাটি রাখা ছিল। তো আমি এই উঁচু জায়গা থেকে নিচে নেমে লুকিয়ে কাজ করতে আরম্ভ করলাম মাটি নিয়ে। আমি যদি দাঁড় করাতে না পারি তাহলে পালাতে হবে, তা নাহলে মানজোর থাকবে না। আমি কোনোরকম চেষ্টা করলাম ওই ভঙ্গিতে বসাবার। যখন ভঙ্গিটা তৈরি হয়ে গেল, আমি বলছি ব্যাস এবার হয়ে গেছে, এবার তুলে নেওয়া যাবে উপরে। এবার আমি উপরে তুললাম, তুলে এবার আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম যে এইবার কেউ কিছু বলতে পারবে না, করে ফেলব। ইন দি মিন টাইম দেখছি, ততক্ষণ ঘন্টাখানিক পার। ইন দি মিন টাইম দেখছি উমাদ দিয়ে আসছেন, এসে আমার পাশ দিয়ে সামনে থেকে সোজা সাইড কেটে চলে গেল, গিয়ে ওনার জায়গায় গিয়ে বসছেন। আমি ভাবলাম যে আমাকে পাত্তাই ছিল না, কীরকম ব্যাপার, কী কাজ কি হচ্ছে না নাকি না ছেলে খেলা হচ্ছে। তা কিছুক্ষণ আমি তাও গম্ভীর নিজের কাজই করে যাচ্ছি এক মনে। কিছুক্ষণ পরে উনি পেছন থেকে এলেন, এসে একদলা মাটি নিয়ে কোমরের তলায় গুজে দিলেন, বললেন যে এইবার দেখো ঠিক হচ্ছে কিনা। মানে বডির প্রপোর্শন আমার কম হয়েছিল, সেটাকে ঠিক করে দিতেই আমার না আশ্চর্য একটা মিরাকেলের মতো কী খেলে গেল যে আরে আর দারুণ হয়েছে তো, এটা ভালো লাগছে তো। এতক্ষণ কেমন নাটা নাটা লাগছিল, কিন্তু হয়েছিল ফিগারটা, কিন্তু ওটার প্রপোর্শন ঠিক হয়নি। ওটা করে দেওয়াতে হয়ে গেল ঠিক। তখন আমি মনে মনে ভাবলাম ইনিই আমার গুরু হবেন, ইনিই আমাকে হাতে করে দিলেন। তো আমি সেরকমভাবে এবার মন দিয়ে কাজ করছি এরকম কাজ করতে করতে এবার দেখছি কিছুক্ষণ দূর থেকে কিছু লোক ক্যামেরা হাতে নিয়ে, যারা দূরদর্শনের লোক, ক্যামেরা বল দেওয়া করে আসছে 2-3 জন, এসে ক্যামেরা সেট করছে, এবার আমাকে ছবি তুলবে। আমি ভাবলাম যে বাবা, ক্যামেরাও আমাকে ছবি তুলবে, আশ্চর্য ব্যাপার। আমি তো অন্যরকম। তারপরে ক্যামেরা টাক করে সব রেডি করে সব ঠিকঠাক করে ছবি তুলছে। তারপর বলছে আপনি কোথাকার, শান্তিনিকেতনের কিনা, গভর্নমেন্ট আর্কিওলজি কিনা। এইসব শুনে টুনে তো আমি বার খেয়ে গেছি, আমাকে তো এটা করতেই হবে, তা নাহলে আর মান সম্মান কিছু থাকবে না। এবং যাই হোক আমি বললাম না আমি কোথায়, আমি এখানে এসেছি, একটু করছি এখানে বল টলে। এবার যত লোকই আসে তারা জিজ্ঞেস করে কোত্থেকে। আরে শান্তিনিকেতন ছাড়া কিছু এগুলো করা যায় না, গভর্নমেন্ট আর্কিওলজি ছাড়া এগুলো করা যায় না। নিশ্চয়ই করা যায়, আমি তো করছি। আমি ছোটোবেলায় কিছু কাজ করেছিলাম। একটা ছোটো যখন আমি ক্লাস 7-এ পড়তাম, তখন একটা মাটি দিয়ে সরস্বতীর মুখ বানিয়েছিলাম। তা মনে হয় ভালো হয়েছিল, তো আমার চোখের ভালো লেগেছে, ভালোই হয়েছে। তা সেই জন্যই আমার কনফিডেন্স ছিল যে আমি পারবো কিছু করতে। সেরকম করছি। এরকম করতে করতে আরও 2 দিন দেরি হলো, আস্তে আস্তে আমি টুকটুক করে করলাম। শেষের আগের দিন কি হলো, জিনিসটা আর খুঁজে পাচ্ছি না। এসে খুঁজছি কোথায় গেল খুঁজে পাচ্ছি না। এদিন মধ্যে আমার মিসেস, সেও রোজ আসে আমার সঙ্গে সারাদিন কাটায়। সে একে জল দেয়, ওকে চা দেয়, ওকে এইসব করে ভলেন্টিয়ারি করছে।
মানে আমরা বেশ জমে উঠেছি ওখানে। তার লাস্টের আগের দিন দেখি পাচ্ছি না আর খুঁজে। ইতিমধ্যে আরেকটা কাজ সেরে আরেকটা কাজ ধরেছি। ছোট্ট একটা মহিলার পেছন থেকে একটা মূর্তি, ছোট ছোট। তারপরে তো আর পাওয়া যায় না, তো পাওয়া যায়, গেলই না, কোথায় গেল কি জানি, চুরি হয়ে গেছে। ওটা ওপেনে ছিল তো, চুরি হয়ে গেছে। আমি মনে মনে হাসছি যে আমার কাজ আবার চুরিও হয়, আশ্চর্য ঘটনা। আমি এমন কাজ করছি নিশ্চয়ই যে এটা চুরি হওয়ার মতো লোকের পছন্দ করেছে, যেই হোক সে তো আমারটা পছন্দ করেছে, আমার কাজকে পছন্দ করেছে, মানে সেই জন্যই চুরি হয়েছে। এবং এখন তোমার বয়স হচ্ছে 40, মানে ওই সময় হ্যাঁ, তোমার বয়স হচ্ছে 40। 40। আচ্ছা। তারপরে এর মধ্যে বিভিন্ন রকম চলছে কথাবার্তা। আমার বউ তো কেঁদেই পড়ে, মানে উমাদি রেগে মেগে গেছে, কি ব্যাপার, এখানে কোনো রকম নেই, কোনো প্রোটেকশান নেই, চলো গিল্ডের অফিসে চলো। গিল্ডের অফিসে গেলাম, আমাকে নিয়ে যাওয়া হলো। সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, উনি তথ্য সংস্কৃতি মন্ত্রী। ওদিকে গিয়ে নালিশ করলেন উমাদি, আমাদের শিল্পীদের কাজ চুরি হয়ে যাচ্ছে। আমার মনে একটা আনন্দ খেলে গেল। তার মানে আমি শিল্পী, আমাকে শিল্পী বলে স্বীকৃতি দিল, আমার মনে ভীষণ আনন্দ। ও চুরিও হয় হোক, ও ভালো, ও আমি আর বানিয়ে নেব। আমার মতো ওর কনফিডেন্স আছে, ও কোনো ব্যাপার না, চুরি হয়েছে আমি বানিয়ে নেবো। আবার সে বুদ্ধদেব ভট্টাচার্য গার্ড লাগিয়ে দিয়ে বসিয়ে দিলেন, এ করলেন সে করলেন, যা যা করণীয় উনি করলেন। তারপর ফিরে এসেছি, এসে বিভিন্ন সময় বিভিন্ন লোক গল্প টল্প করতে আসতো তো উমাদির সঙ্গে। তো একজন কবি, মহিলা কবি, সেও গল্প শুনলো এসে, উমাদি সবাইকেই বলছে, যতজন আছে সবাইকে বলছে মানবের কাজ চুরি হয়ে যাচ্ছে, এ হচ্ছে। তো মহিলা কবিটা বললে, ইস, চোখটা যদি আমি হতাম কি ভালোই না হতো। সবার যারা হচ্ছে কথা শুনে আমার তো মনে আনন্দ হচ্ছে, যাক চুরি করার মতো কাজ তো করেছি, সেটাই ভালো। এই হলো আমার প্রাথমিকভাবে আমার এই প্রফেশনে প্রবেশ করার মানে প্রথম ধাপ। তাহলে সেদিনকে যদি স্কাল্পটিং না হয়ে ছবি আঁকা হতো, তাহলে কি ছবি আঁকা মানে ওইভাবে ওই ধারায় চলতে, নাকি এখন বুঝতে পারো কোথাও গিয়ে ওই ভাস্কর্য করাটাই একটা ভেতরের কলিং ছিল? এটা বলতে পারো, ভাস্কর্য করাটাই কলিং ছিল ভেতরের। তো ছবি আমি আঁকতে পারি, আর আমি আঁকতামও। আমি স্কুল কলেজে পড়াকালীন ছবি এঁকেছিলাম। তার একটা গল্প বলি। আমি তখন সদ্য বিবাহিত, আমার সন্তান হয়নি। আমি একটা দোকান চালাই, ইলেকট্রনিক্সের দোকান, রেডিও, টিভি, ঘড়ি ইত্যাদি রিপেয়ারিংয়ের দোকান। তা ওতে খুব একটা পড়তা পড়ে না, যা ওই কর্মচারীরা দেয় আমাকে দিল, না দিল, এইভাবে চলছে। তখন বিপত্তি দেখে আমার এক বন্ধু, সে লয়ার, বিনয় সিং, ইনকাম ট্যাক্স কনসালটেন্ট, সে আমাকে বললো, এই চল তোর জন্য একটা চাকরি খুঁজে রেখেছি। ভালো কথা। ইনকাম ট্যাক্স কনসালটেন্সি অফিসে ডালহৌসিতে তার বন্ধুর কাছে আমাকে দিল কাজ করার জন্য। কাজ তো ঘরে কিছু নেই, শুধু বসে থাকা, আর কখনো কখনো তার মোটর সাইকেলের পিছনে গিয়ে ইনকাম ট্যাক্স অফিসে যাওয়া, এই হলো কাজ। সারাদিন কোনো কাজ নেই, বসে থাকা, আর মাস গেলে মাইনে নেওয়া। তখন আমার মাইনে ছিল 300 টাকা, 1978 সাল। তো ও দিয়ে আমার আর টুকটাক ছিল, ব্যাস চলে যেত ভালোই আমাদের মিয়া বিবি সংসার। এমন সময় ঘটলো এক ঘটনা। হলো কি, সেই অফিসের যে বস ছিল বিজয় সুরানা এবং নন্দলাল কানোরিয়া, তাদের এক রিলেটিভ রাজস্থান থেকে এলো, এসে বললো যে পরিচয় করালো আমার সাথে। বলে, সরকারবাবু, আপনাদের এখানে তো সিনেমা হলের হোর্ডিং পোর্ট্রেট আঁকা হয়, আগে তাই হতো, আঁকা হয়। আমাকে একজন যে পোর্ট্রেট বানায় যে, তার খোঁজ দিতে পারেন? কেন? সে বললো যে আমাদের বাড়ি তো বড়, রাজস্থানে বড় একটা সিংহ দেওয়ারে উপরে একটা কাজ দিয়ে লাগানো থাকে, বড় একটা নটরাজের মূর্তি আমরা লাগাতে চাই। সেটা ওখানকার কোনো আর্টিস্ট ওরকম করে কিনা জানি না, কলকাতায় করে আমি জানি, তারা খুব ভালো করে।
আমাকে একটা আর্টিস্ট খুঁজে দিন যে এই কাজটা করবে, যার জন্য যা লাগবে আমি দেব। আমি কলকাতার ছেলে, রাজস্থান থেকে এসছে, আমি কলকাতার এত নাম আমি খুঁজে দিতে পারবো না, হয়? যদিও আমার জানাশোনা ছিল না, তবু বলে ঠিক আছে দেখছি, দাঁড়ান দুটো দিন সময় দিন। আমি খুঁজতে বেরোলাম, সেই অফিস টফিস আমাকে ছুটি দিল। আমি সারা দুনিয়া খুঁজে কোথাও প্রিন্টার খুঁজে পেলাম না। আমার যোগাযোগ নেই, আমি থাকতাম নীলুয়াতে, ডালুসিতে চাকরি করতে আসতাম, চাকরি করতাম, চলে যেতাম, কিন্তু কে বানায় কে আঁকে জানি না। এই আর্টের লাইনের কারোর সাথে আমার যোগাযোগ নেই। তখন সে ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করে যে কী হলো, খুঁজ পেলেন? আমি বললাম যে না, খুঁজে পাইনি, তবে একটা কাজ করা যেতে পারে। আপনি যদি একবার আমাকে দিতে পারেন, আমি আবার চেষ্টা করতে পারি। বলে কী বলেন কি মশাই, আপনি চেষ্টা করতে পারেন মানে? হ্যাঁ, আমি চেষ্টা করতে পারি। সে কি ভাবলো, ওর বন্ধুর সঙ্গে আলোচনা করে টোরে বললো ঠিক আছে, আপনি চেষ্টা করতে গেলে ক টাকা লাগবে? আমি বললাম সে যেই টাকাটাই লাগবে সেটা জলে যাবে, এটা ধরে নিন, এইটুকু। তো 300 টাকা আমাকে দিন। আমি একটু বেশি বললাম, 300 টাকা আমার সারা মাসের মায়না। আমি সাথে সাথে 300 টাকা দিল। আমি সাথে সাথে এর চাঁদনিতে চলে এলাম, কাছেই চাঁদনিতে গিয়ে একটা কাপড় কিনলাম, মোটা কাপড়, সেটাকে ক্যানভাস বলা হয়, আমি জানলাম। তারপরে ক্যানভাসের উপরে একটা সাদা প্রলেপ দিতে হয়, যেটাকে বলে মানে কি হোয়াইট টেক্সচার। ওইটা কীভাবে কী করতে জানি না, ওরাই আমাকে দিয়ে দিল একটা সাদা সাদা ওই কি বলে ওই ওই চুন জাতীয় কিছু একটা, ওর উপরে তেল দিয়ে দিল। ওই তেল মিশিয়ে ফেভিকল দিয়ে প্রাইমার বানাতে হবে। তা প্রাইমার বানানো হলো, প্রাইমার। তারপরে কি ওটা নিয়ে চলে এলাম, আর কিছু রং তুলি টুলি কিছু কিনে নিয়ে এলাম, 4-5টা রং, অয়েল কালার কিনে নিয়ে এলাম। তারপরে ওটা আমাদের অফিসের সামনেই কাঠফাট ছিল না, তক্তা ফক্তা ছিল, তক্তা দিয়ে 4 ফুট বাই 6 ফুটের একটা ফ্রেম তৈরি করলাম। পেরেক মেরে ফ্রেমের মতো বানিয়ে সেটাতে টান করে ওটাকে বাঁধলাম। বেঁধে তখন প্রাইমার লাগালাম। প্রাইমার লাগানোর পরে কেমন লল করছে, নরম, এতে ছবি আঁকা অসুবিধা হবে। ঠিক আছে শুকুক, তো তখন দেখা যাক। ও বাবা, পরের দিন এসেছি, দেখি যে একদম টান হয়ে গেছে, শক্ত, দারুণ সুন্দর সারফেস। এইবার আমি কি হয়েছে সত্যি কথা বলবো, যে আমার এক বন্ধু ছিল, আমার দূর সম্পর্কে রিলেটিভ হয়, পুলক মজুমদার। ও ছবি আঁকতো ভালো, ওর দাদাও ভালো ছবি আঁকতো। আমি বর্ষা ছিল, ও আমার খুব ফ্যান। আমি যেখানে যা বলবো তাই ও করবে। ওকে দিয়ে আঁকাবো, ওকে দিয়ে আঁকবো, আমি রং করাবো, ওকে দিয়ে আমি উঠতে যাব। তো ওকেও ডেকেছি, আয় রং করবি চল। আমি ড্রয়িংটা করেছি, ড্রয়িং করতে পারি আমি, কেউ কোনোদিন শিখিনি, ও নিজেই পারি। ড্রয়িং করলাম নটরাজের, ওরা একটা নটরাজের ছবি দিয়েছিল, একটা ডায়েরির একটা ফোল্ডার, তাতে সেটা আমি রেখে দিয়েছি আজও। ওটা প্রথম তো ওইটা দিয়ে আমি স্কেচ করার পরে এবার রং দিয়ে ডাইমেনশন ক্রিয়েট করতে হবে, হাত পা মানে বেশ উঁচু ভাব দেখাতে হবে। ওরা পারবো তো, আর্টিস্ট পারে ওরা করতে। ওকে দিলাম কর, ও করছে, ফ্ল্যাট রং চড়াচ্ছে। আমার না দেখে ভালো লাগলো না, এটা ফ্ল্যাটভাবে হবে না। তখন আমি বললাম দেখি আমাকে। আমি তখন একটু কালো নিয়ে সাইডে কালো দিয়ে মাঝখানটা বেশ রংটা রেখে দিলাম। এই তো হচ্ছে, ডাইমেনশন ক্রিয়েট হচ্ছে, এইভাবেই ডাইমেনশন ক্রিয়েট হয় শ্যাডো দিয়ে। তুই যাবে, এইবার আমি নিজেই তৈরি করতে আরম্ভ করলাম। আস্তে একদিন গেল, সেকেন্ড ডে কমপ্লিট। এইবার আমার মালিক এসে দেখে বললো, সরকার বাবু আপ তো छुपा रस्तम निकले, क्या कर दिया है आप? बहुत अच्छा ওরা খুব খুশি। তখন আমাকে জিজ্ঞেস করছে যে আপনি ক টাকা নেবেন?
আমি যে দূর আপনাদের কাজ করছি, আমার টাকা নেবো কি, रुपया तो लेना ही पड़ेगा ना, तब उसकी कीमत क्या है। तो हम लोग कि কত নেওয়া যায় আপনি বলুন, বলে কম সে কম 2000 रुपया तो होना ही चाहिए कम से कम। তো আমার ভেতরে না, আমি বলছি না কিছু, আমার ভেতরে খেলে যাচ্ছে, আমি তো 300 টাকার মাইনে পাই, 2000 টাকা তো অনেক, এই টাকাটা আমার কাছে আসবে, আমি অত ভাবিনি। তো ওরাই বলছে, ওরাই যাই করছে। তারপরে যে লোকটা বরাত দিয়েছিল से वो तो लोग ऐसे देखे तो अबाक, अरे सर वो क्या कर दिया, अब तो छुपा रुस्तम है, हम लोग को पता ही नहीं था अब इतना बड़ा कलाकार है। আমি তো শুনে অবাক। আচ্ছা ঠিক আছে, যাক, তবু গম্ভীরভাবে রয়েছি, খুব একটা বুঝতে দিচ্ছি না। তখন উনি গুনে গুনে আমাকে কিছু টাকা পকেটে ভরে দিলেন। উনি জিজ্ঞেস করলেন কত নেবে কী বৃত্তান্ত, আমিও কিছু বলিনি, যা দেবেন দেবেন। উনি কিছু টাকা আমার পকেটে ভরে দিলেন। পরে আমি গুনে দেখি যে 1700 টাকা ওখানে আছে, 300 টাকা আগে দিয়েছিল, পরে দিল 1700, মানে 2000 কমপ্লিট। আমি তো খুব আনন্দ, পুজোর মরশুম ছিল তখন, কদিন পরেই দুর্গা পুজো, হাতে অতগুলো টাকা পেয়ে গেলাম। তখন ওই টাকা মানে অনেক টাকা পেয়ে গেলাম, খুব খুশি। ওদেরকে মিষ্টি মিষ্টি খাবার না কী টাকা দিয়েছিলাম খেয়াল নেই, ওদেরকে ভালো করে খুশি করে দিলাম। আমি জামা কাপড় ছেড়ে জামা কাপড় নিয়ে দিয়ে বাড়ি গেলাম। এই ব্যাপার, এইভাবে আমার পেন্টিংটা শুরু, বা মানে ক্রিয়েটিভ জার্নিটা শুরু হলো বলা যেতে পারে। এইটা হয়েছিল যখন আমার বয়স 26-27 বছর। তারপর থেকে 40 বছর পর্যন্ত পুরো ব্ল্যাঙ্ক, পুরো খালি, কিচ্ছু নেই, কিচ্ছু না, টাকাইও নেই ওদের করে। তখন অন্য কাজ করতাম, তখন মানে যা পারত, কয়লার ব্যবসা করেছি, অমুক তুমুক ব্যবসা, তুমুক ব্যবসা, বালিশ ব্যবসা, এই অনেক রকম ব্যবসা করেছি। লাস্ট টাইমে আমি জায়গা জমির ব্রোকারি পর্যন্ত করা আরম্ভ করেছি। সংসার তো চালাতে পুরো হবে, সার্ভাইভাল। হ্যাঁ হ্যাঁ, তখন এদিক সেদিক। কিন্তু আমি ব্রোকারি করেছি ঠিকই, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে নয়। আমি একটা অফিস নিয়ে, সেরকম একটা বন্ধুকে নিয়ে, তার সঙ্গে নিয়ে অফিস, রীতিমতো অফিস করে কনসালটেন্সি নাম দিয়ে করেছি, প্রপার্টি কনসালটেন্ট ওইভাবে। তখন কখনো কখনো কারো বাড়ি তৈরি করে দেওয়া, ছোট, সেটা করে দিয়েছি, কন্ট্রাক্টারি করেছি, এই সব উল্টো পাল্টা করে টোরে। তারপরে 40 বছর বয়সে আমি বইমেলা হাজির, আমি বইমেলা থেকেই পাস। তো তার মানে 40 বছর বয়স হয়ে গেলে আমরা তো সবাই খুব একটা রিস্ক নিতে পছন্দ করি না, তখন সংসার হয়ে যায়। আর তুমি 40 বছর বয়সে এমন একটা প্রফেশনে আসা শুরু করলে যেটা আরও আনস্ট্রাকচার্ড, ঠিক আছে? তো তাহলে কি মানে জাস্ট ভেতর থেকে যদি কলিংটা প্রপারলি সাড়া দেয়, এই বাকি জিনিসগুলো সব পড়ে যায়? হয়তো যায়। আমি যখন আরম্ভ করি বইমেলাতে, তারপর বইমেলা থেকে কিছুটা মাটি সংগ্রহ করে এসেছিলাম, নিয়ে এসে ওটা দিয়ে সারা বছর ধরে কয়েকটা বানিয়েছিলাম। বানিয়েটা নিয়ে তার পরের বছরে যখন বইমেলায় যাই, তখন আর সুসজ্জিত আমাদের জন্য ভালো ঘর, ভালো লক অ্যান্ড কি তৈরি হয়ে গেছে অলরেডি। তখন যখন বইমেলায় যাই, ওনাদের সাথে যোগাযোগ রয়েছে আমার, সেই থেকে শুরু যোগাযোগ রয়েছে। তো বানিয়ে নিয়ে গেছিলাম, সেগুলো বইমেলাতে ডিসপ্লে হয়েছিল। ওইখানে এসছিলেন দময়ন্তী বসু সিং, বুদ্ধদেব বসুর মেয়ে। সে একটা আর্ট শপ খুলবে, সে কাজগুলো দেখে খুব প্রশংসা করলো, খুব ভালোবাসলো, আমার সাথে আলাপ করলো। ওই যে মানব, আমি একটা সহভূমিতে একটা দোকান করছি, নাম হলো বিকল্প। ওই দোকানে তুমি যদি তোমার জিনিসগুলো রাখো তাহলে খুব ভালো হয়, আমি তোমাকে রাখতে অনুরোধ করছি। এগুলো নতুন দোকান হবে, এখানে আমার জিনিস রাখবে, এ তো ভালো কথা, এর থেকে ভালো আর কী হতে পারে। সেখানে অনেক বড় বড় আর্টিস্ট ছিল আমাদের কলকাতার, অনেক নামি দামি আর্টিস্ট ছিল, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, তাপস সরকার, বিভিন্ন আর্টিস্ট ছিল। তাদের কাজের মাঝখানে আমার কাজ, তো ওইখান থেকেও বিক্রি হলো কয়েকটা। এইবার যখন এই লাইন ছেড়ে আমি এই লাইনে আসছি, তখন আমার জার্নিটা ছিল খুব কষ্টকর। আমার এক বন্ধু ছিল প্রমোটার, যেহেতু আমি এইসব লাইনে ছিলাম, বন্ধুবান্ধব ছিল, তার নাম হলো প্রদীপ শেঠ। সেই ভদ্রলোক
সেই ছেলেটা অফিসে একদিন গেলাম, গিয়ে বলে এই তোর আমাকে যে তুই কী করছিস, আমি এই সব কাজ টুকটাক করছি। তো আমি বললাম তোর বিল্ডিং তো যদি একটা স্টেয়ারের ওখানে জায়গা থাকে, স্টেয়ারটা ঘুরছে তো তখন ওখানে কিছুটা জায়গা বেশ সুন্দর থাকে, ওইখানে একটা গণেশ করার কথা ভালো সিমেন্ট দিয়ে, এটা যদি করা যায় তাহলে তোর বিল্ডিংয়ের মানও বেড়ে যাবে এবং 2 টাকার দামও বেশি পাবি, তুই তো আমাকে যদি দিস তোর লস হবে না, ওটা লাভ হবে। ওর কী জানি মনে ধরলো, ও ছিল মনস্ক ছেলে, ঠিক আছে ক টাকা লাগবে, ওই 1000-5 দিলে হয়ে যাবে। তখন 2003 সাল, 1000-5 দিলে আছে, ঠিক আছে 2000 টাকা আমার পকেটে গুঁজে দিল, নে এটা অ্যাডভান্স করো। তারপর থেকে কুন্ডি ফন্ডি কিনে সিমেন্ট বালি ওর কাছেই ছিল, ওগুলো দিয়ে নিয়ে তো বিল্ডিং করছে, ও নিয়ে ও সুন্দর করে করলাম একটা গণেশ সিমেন্ট দিয়ে। তো এখানে গণেশটা দেখতে পাচ্ছেন, ওরকম একটা গণেশ করলাম একদম লাগানো দেয়ালে, ওইটা 5000 টাকা পেলাম। ওই হলো প্রথম ব্রেক, 1 বছর বাদে, 1 বছর 2 বছর বাদে প্রথম ব্রেক, 5000 টাকা কম নয়। ও আমাকে বললো যে আমার যতগুলো বিল্ডিং হচ্ছে সব জায়গাতে তুমি করো এটা। আমার তো ব্যাস হয়ে গেল, যত বিল্ডিং হয় সেখানে সব কটা আমি কাজ করি, লবিতে অমুক তমুক একদম ভরিয়ে দিই। ওর নিজের বাড়ি বলে এখানে আমি মন্দির করছি, এখানে মূর্তি ফূর্তি যা যা আছে সব করে দাও। আমি মনে আনন্দে কাজ করতে লাগলাম, আমার কাজের কোনো অভাব নেই, একদম টানা অনেক কাজ করে যাচ্ছি। আমার মাঝখানে আলাপ হলো সুবোধ রায়ের সঙ্গে। সুবোধ রায় আমাকে ডেকে বলল, বইমেলারই ছিল, পরিচয় হয়েছে। ও তখন ইয়ের কাজ করে, পুজোর কাজ করে। পুজোর কাজ কি জানতাম না, বল তুই আমার কাছে আয়, পুজোর কাজ করবো, তোকে সহযোগিতা করতে হবে। আমি সুরুচির সঙ্গে প্রথম 2003-এ কাজ করি সুবোধ রায়ের সঙ্গে। সেই প্রথম আমি এশিয়ান পেন্ট পাই পুরস্কার। তখন অরূপ বিশ্বাস আমাকে জড়িয়ে ধরে, যখন ও ইয়েটা পায়, জড়িয়ে ধরে বললে মানবদা তোমরা না থাকলে আমরা একদম খুব মুশকিলে পড়তাম। সুবোধদা এদিকে আর যাই হোক একটু অনুপস্থিত ছিল, তো আমি সেটা উত্তর দিয়েছিলাম পুজোটা। তখন অরূপ বিশ্বাস আমাকে খুব খাতিরও করেছিল, যদিও দুঃখের বিষয় অনেক আছে। যাই হোক, আমার জীবনে আরও পিছনে ফিরে তাকাতে হয়নি, একটার পর একটা কাজ পেয়ে গেছি। তারপর থেকে আর সেখান থেকে পিসি সরকারের সাথে আলাপ, তার যত ম্যাজিকের যন্ত্রাংশ, সে তো লোকে বলতেন উনি আমার আর্ট ডিরেক্টর, বড় গলায় বলতো। তো আমিও খুব মহা আনন্দের। তা ওই সময় একটা উনি প্রজেক্ট পেয়েছিলেন, উনিও, যে একটা ঘোষ রেস্টুরেন্ট করে মনসাতলাতে, দীঘা যাওয়ার রাস্তায় একটা গ্রুপের কাজ সে বরাত পেয়েছিল। সে আমাকে তখন বলল যে আপনি এই কাজটা করবেন, ভৌত রেস্টুরেন্টের একটা মকআপ বানান, মানে ছোটো আকারে ভৌত রেস্টুরেন্ট তৈরি করুন। আমি তৈরি করলাম। প্রথমে দুজন ছেলে ছিল এদিককারই, চঞ্চল আর কী নাম জানি, দেবনাথ, চঞ্চল দেবনাথ, ওদের সঙ্গে নিয়ে করেছিলাম। অনেক টাকা পড়া, সেই লক্ষ টাকা কাজ করে, যাই হোক সেটা হলো না। উদ্বোধন করে দিলাম, সব কিছু করলাম, অনেক প্রশংসা পেলাম, প্রত্যেক কাগজে বেরিয়েছিল সেই কথা। সেই অনেক লোক দেখতেও গিয়েছিল, কিন্তু এই গ্রুপটা ছিল হলো টাওয়ার গ্রুপ। এরা দুর্নীতিপরায়ণ গ্রুপ, এরা লোকের টাকা নিয়ে 9-6 করার লোক, এরা চিট ফান্ড। এটা ধরা পড়লো, জেল খাটলো, যা আমাদের প্রজেক্টটা হলো না, যাই হোক এরকম চলছিল আর কি। এইভাবেই আমি এগিয়েছিলাম। তো এই যে যখন মানে ফাইনালি এই ধরনের প্রফেশনে আসছো, মানে কি ধরনের সাপোর্ট বৌদি তোমাকে করেছে বা তোমার বন্ধু বান্ধব? হ্যাঁ, ওটা একটা বিরাট ব্যাপার। অবশ্যই আমার বউ আমাকে যেভাবে সাপোর্ট করেছে এটা না বললে অন্যায়। সে রাত জেগে আমার সাথে, আমি তখন রাত্রিবেলাও কাজ করতাম, অনেক রাত অবধি কাজ করতাম, সে সবসময় আমার পাশে জেগে থাকতো। আমার কখন চা লাগবে, কখন কি লাগবে, কখন জল লাগবে, সে আমাকে সর্বত্র সাহায্য করেছে। অন্য একটা মহিলা না থাকলে একটা শিল্পী হওয়া মুশকিল। এই আজকালকার দুনিয়াতে যদি সাপোর্ট না পাওয়া যায়, ফ্যামিলির সাপোর্ট, বাড়ির সাপোর্ট, বিশেষ করে বিবাহিত লোকদের,
তার গৃহিণীর সাপোর্ট থাকতেই, না থাকলে আমি বইমেলা যেতাম, সেখানে অনেকেই আসতো, তাদের বউরা ফিরেও দেখাতো না, তারা তাকাতো না, আসতো একদিন দুদিন বেড়াতে আসতো, কেউ কেউ অনেকে আসতো না, কিন্তু আমার বউ প্রতিদিন আমার সাথে ঢুকতো, আমার সাথে বাড়ি যেত এবং পুরো সার্ভিস দিত। দারুণ। সেই থেকে উমাদির সঙ্গেও আমার বউয়ের একটা ভালো সম্পর্ক। উমাদি মারা গেলেন কিছুদিন আগে, আমরা দ্বিতীয়বার আমরা মা হারা হলাম। একদম মায়ের মতো স্নেহ করতেন আমাকে, প্রচণ্ড ভালোবাসতেন। তিনি বলতেন, এ আমার একটা ছেলে। আমার বউকে বলতো, তুমি আমার প্রয়োজনে আমার মেয়ে হবে, না মেয়ে হবে না, আমার বৌমা হবে। তখন আমার বউ বলতো যে কেন মেয়ে না, কেন? মেয়ে হলে তো তুমি চলে যাবে অন্য জায়গায়, আচ্ছা, okay. বৌমা হলে আমাকে চিরজীবন আমার সঙ্গে থাকবে। দারুণ। তুমি যখন একটা স্কাল্পচার বানাচ্ছ, তখন তোমার মাইন্ডে বেসিক্যালি কি চলছে? কোনো রকম রিলিজ অফ সাম খেয়স, নাকি একটা মেডিটেটিভ জোনে তুমি আছো, নাকি যুদ্ধ চলছে? মানে একটা তো মনে হচ্ছে তুমি ডুবে থাকছো পুরো ব্যাপারটার মধ্যে, সময় টময় সব কিছু হারিয়ে যায় তখন, নাকি? তা যায়, তবে যুদ্ধ টুদ্ধ কিছু চলে না, এই স্বপ্নজাত। আমার মনে হয় এইগুলো তৈরি করাটা স্বপ্নজাত আমার ক্ষেত্রে। কারণ আমি কোনো ভাবনা চিন্তা খুব একটা বেশি করতে হয় না, মাথার চুল ছিঁড়তে হয় না, আর চুল ছিঁড়িও না। খুব যে চিন্তা করা সেটা করি না, হাত দিলেই হয়ে যায়। কেন জানি কীভাবে হয় জানি না আমি, কিন্তু যখন কাজটা ধরি আমি সেখানে মগ্ন হয়ে যাই। হয়তো এটা চাবিকাঠি, মগ্নতা হওয়াটাই হলো এর সাকসেসের মূল বলে আমি মনে করি। হুম হুম। এবং কিছু সময় তো হয়তো তোমাকে তোমার ক্লায়েন্টরা বলে দেয় এরকম একটা কিছু চাই, বা অনেক সময় বলে দেয় মানে মানবদা কিছু একটা করে দাও। তো এই যে ভাবনাটা যে শুরুর জায়গাটা, ওইখানে কোনো দিন আটকে গেছো কোনো সময় ওই ক্রিয়েটিভ জোনটাতে? আমার সেই দুর্ভাগ্য হয়নি, বাহ। আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি এইটা করতে হবে, এই জিনিসটাই আমি চাই। হ্যাঁ, একদমই। সেটা কিন্তু কেউ আমাকে বলেনি। আমার জীবনে অনেক কাজ করেছি আমি, সব কাজই আমার মন মতো আমি করা। আমার এক ভদ্রলোক শ্যামবাজারে থাকেন, ওর নাম হলো ডয়েনের মালিক, ডয়েন ডায়াগনস্টিক সেন্টার, সুবীর রায়। সে আমাকে বলেছে, এমন রাস্তায় বরাত পেয়েছি, এই রাস্তাটা আমাকে সাজিয়ে দাও, আর কিছু বলেনি। আমি আমার মনের খেয়ালে সেই কাজগুলো করেছি, 3-4টে কাজ করেছি, বড় বড় কাজ, রাস্তার মাঝখানে রাখার মতো, বলে ভাড়া হয়তো রাস্তায়, ওর মাঝখানে রাখার জন্য শ্যামবাজারে আছে। তো আমার কোনদিন মনে হয় একমাত্র পিসি সরকার জুনিয়র একটা রেপ্লিকা এনে দিয়েছিল, এই রেপ্লিকাটা আমাকে তৈরি করে দিতে হবে, বিনয়ের সঙ্গে বলেছিলেন উনি। তা আমি তৈরিও করে দিয়েছিলাম, 7 ফুটের ভেনাস, 32 ভেনাস। সেইটাকে আমি, ওটা ছিল ছবিতে, আমি কনভার্ট করেছিলাম ফাইবারের গ্লাসে। ওই একটাই আমার বরাত পাওয়া কাজ, মানে এই হিসাবে আমি বরাত নিয়েছিলাম। আর ঠাকুরও বানিয়েছি অনেক, দুর্গা প্রতিমার, তারপর থেকে প্রত্যেক বছর বানাতাম, একটা করে। দারুণ দারুণ। তো এই এখন ধরো বছর মানে 20 বছর কাটানোর পরে এই ব্যাপারটাতে কোন জিনিসটা এখনো তোমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে? কিউরিওসিটি, নাকি কারেজ, নাকি কোনো ধরনের পেন, নাকি এক্সট্রিম জয় অফ মানে বিল্ডিং সামথিং, নাকি জাস্ট একটা সরলতা? কিছু তাড়িয়ে নিয়ে যাচ্ছে বলে আমার মনে হয় না। এটা আমি একেবারেই ক্যাজুয়ালি নিই। যখন খেয়াল হয় তখন কিছু করি, যখন খেয়াল হয় না কিছু করি না। আর আজকাল ছাত্রছাত্রী তৈরি করছি, ভালো ভালো কয়েকটা ছাত্র আছে, তাদেরকে তৈরি করার কাজে আমি ব্যস্ত। মাঝে মাঝে 2-1টা কাজও করি, বড় কাজ খুব একটা করি না এখন, ছোটো কাজ। শারীরিকভাবে সেটা একটু, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, এবারে একটা প্রশ্ন আসছে, মানে শিখে কোনো একটা এরকম ক্রিয়েটিভ প্রফেশনে আসা, আর না শিখে মানে স্ট্রাকচার্ড ওয়েতে না শিখে আসা,
এই দুটো তুমি কিভাবে দেখো? মানে দেখো, একটা কথা বলি তোমাকে, অশিক্ষিত কথাটা এই আমাদের অভিধান নেই। কেন? প্রতিটি মানুষই শিক্ষিত। যে একাডেমিক, সে হয়তো বাধা ধরা কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর যারা অশিক্ষিত আমরা বলি তাদের সীমাহীনভাবে তারা শিক্ষিত হয়। তারা সবই, কেউ যে ধান বুনতে যে জানে, সে লাঙল তৈরি করতে জানে, সে কাঠ খোদাই করতে পারে বলে আমি মনে করি। আর যদি আমি শুধু কাঠ খোদাই শিখি, তাহলে এক জায়গায় সীমাবদ্ধ হয়ে যাব, কাঠ খোদাইয়ের বাইরে আমি আর কিছু পারবো না। যে একাডেমিক শিক্ষা মানুষকে সংকুচিত করে রাখে বলে আমার মনে হয়, তাদের ব্যক্তি কম। আর যারা অশিক্ষিত বলবো না, যারা একাডেমিক শিক্ষা নেই, তাদের বিস্তৃতি অনেক। তারা যেখানে মুচির কাজও তারা করতে পারে, যে কীভাবে পেরেকটা গাঁথতে হয় জুতোর তলায়, কীভাবে সেলাই করতে হয়, সেটাও জানতে পারে। আমি তো জানি। মানে কোনো প্রিকনসেপ্ট নোশন নিয়ে আসছে না, তার মনে একটা কিছু ঘটছে, সেটার একটা ম্যানিফেস্টেশন ঘটছে, এবং সেটাই হয়তো নতুনত্ব কিছু একটা জিনিসের জন্ম দিচ্ছে। দেখুন, নতুনত্ব জন্ম দেওয়া আমার মনে হয় এটা হলো একটা অন্য ধরনের চিন্তা ভাবনা কাজ করে, যে চিন্তা ভাবনার কথা সে নিজেও জানে না। এটা আমি যদিও ভগবান মানি না, তবুও আমি বলবো এটা ঈশ্বর প্রদত্ত। ভাবি আর্টিস্ট হয়, সে গানের আর্টিস্ট হোক, চাই পেন্টিং হোক, চাই স্কাল্পচার হোক, বা যে কোনো আর্টিস্ট হোক, তবলার যে আর্টিস্ট হোক, সবাই কিন্তু শিখলেই পারবে এর মানে নেই। সে সহজাত, যাদের মধ্যে সহজাত ব্যাপারটা থাকে তারাই সাকসেস হয়, এটা এই বলে আমার মনে হয়। এখন আমি ভুল হতে পারি। আর প্র্যাকটিস আর ডিসিপ্লিন, এই দুটো জিনিস কতটা জরুরি বা কতটা দরকার? দেখুন, ডিসিপ্লিন কথাটার একটা কারণ ক্রিয়েটিভ লোকজন অনেক সময় শোনা যায় যে তারা অতটা ডিসিপ্লিন নয়, কারণ কখন ভাবনা আসছে। ডিসিপ্লিনের মানে আলাদা। আচ্ছা, ডিসিপ্লিন একটা ডাক্তারের ক্ষেত্রে যা, একটা কামার বা ছুতরের ক্ষেত্রে তা নাও হতে পারে। একটা আর্টিস্টের ক্ষেত্রে একদমই আলাদা। সে আর্টিস্টরা রাত জেগে কাজ করে, এটা কোন ডিসিপ্লিন পড়ে? রাত্রিবেলা জেগে কাজ করে। তো তার মনের যখন খেয়াল হবে, সে তখন সেটাই ভালো হয়। এখন আমার করতে ইচ্ছা করছে না, তুমি আমাকে করতেই হবে, সেটা বড় বোরিং ব্যাপার, এটা ভালো হয় না। যখন মনে আমার ইচ্ছা হবে, মনের তাগিদ, সেইটাই হলো নিয়ম। এর বাইরে আর কিছু হয় না। এটা বাধা ধরা কোনো নিয়ম নেই। কোনো নিয়ম নেই। সেই পরবর্তীকালে যখন এস্টাবলিশ হয়ে গেলে, তখন যখন আর্টিস্ট সার্কিটে ঘোরাফেরা করছো, এই তোমার স্ট্রাকচার্ড এডুকেশন তোমার মধ্যে মানে আর্ট বিষয় নেই, এটা কি তোমাকে কোনো সময় মানে বিরক্ত করেছে, সংকুচিত করেছে? অলওয়েজ মানে আমি ওগুলো কোনোদিন ভাবতামই না। হ্যাঁ, ওকে, কিছুই ভাবতাম না। ওরা শিক্ষিত, ও কত অল্প জানে না। একটা হচ্ছে বড় যারা তথাকথিত গভর্নমেন্ট আর্ট কলেজে শান্তিনিকেতন থেকে শিক্ষিত, তারা ওইটুকু জানে, ওর বাইরে কিছু জানে না। তার থেকে অনেক বেশি আমি জানি। এটা আমার গর্ব, আর কিছু না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। অনেক আর্টিস্টই দেখা যায় যে আমরা দেখেই বলি আচ্ছা এটা ওনার ছবি বা এটা ওনার স্কাল্পচার। এই যে ওন স্টাইল একটা ক্রিয়েট করা, সেটা কি অ্যাকচুয়ালি ক্রিয়েট করা যায়, নাকি এটা একটা অটোমেটিকভাবে ক্রিয়েটেড হয়, নাকি একটা প্রথম থেকেই একটা কনসিয়াস থট প্রসেস থাকে যে আমি আমার একটা স্ট্যাম্প রাখবো? না, এই বিষয়ে একটা কথা বলি। এগুলো হলো কিছুটা গুরু প্রদত্ত। আমার গুরু উমা সিদ্ধান্ত, তার গুরু প্রদোষ দাশগুপ্ত, এগুলো পরপর ঘটনা, একটা ঘটনা থেকে তৈরি হয়। উমাদের কাজ দেখে দেখে উমাদির মতন করে প্রথম আমার হাতে করে, সে তার মাস্টারমশাই প্রদোষ দাশগুপ্তকে দেখে তার হাতে করে, তার কাজের ধারা তার মতো, আমার কাজের ধারা উমাদির মতো, আমার স্টুডেন্টদের কাজ হলো আমার ধারা আছে। আমি কিভাবে আমি একটা জিনিসকে দেখছি,
তার উপর নির্ভর করবে। সবার দেখার সময় নয়, আর দেখিয়ে দেওয়া গুরু যে জিনিসটা দেখতে শেখায়, আর্টের শিক্ষা মানে ওই দেখতে শেখা, আর কিছু শেখায় না, শেখানো যায়ও না। আমি একটা ছবি আঁকবো, অন্য কাউকে আমি শেখাতে পারি? সে নিজের ভেতরে না থাকলে সে কিন্তু কীরকম অবয়বটা হবে সেটা তার চোখ দিয়ে সে তৈরি করেছে, সেটা দেখে আমার শিক্ষা। যেমন বাবা ক লেখা দেখুন, বাবার ধারা ছেলেরা পায়, কি কোন স্টাইলে লিখছে ওই স্টাইলে সে লিখে, লিখতে লিখতে ওই তার একটা নিজস্ব স্টাইল হয়ে যায়, ওটাই তার নিজস্ব বলে, কিন্তু গুরুর ছোঁয়া থাকে তার। নিজস্ব স্টাইল বলে খুব কম হয়, কিছু গুরুর ছোঁয়া থাকে বলে আমার মনে হয়, ভুল হতে পারে। এখন যেমন তুমি অনেকগুলো জিনিস বানিয়ে নিয়েছো এবং সেগুলোর দিকে যখন তাকাও তখন কি মনে হয় যে আচ্ছা এইগুলোর মধ্যে আমার মানে কোনো চাইল্ডহুড, পার্ট অফ মাই চাইল্ডহুড আর পার্ট অফ মাই অ্যাডোলেসেন্স এরকম কিছু ম্যানিফেস্ট হচ্ছে, নাকি এমন কিছু ম্যানিফেস্ট হচ্ছে যেটা আমি কোনোদিন ভাবিইনি? এটা একটা কঠিন প্রশ্ন। এইসব সম্বন্ধে আমি কিছু ভাবি না, সত্যি কথা বলতে। আচ্ছা, এগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, আর ভবিষ্যতেও আমি এগুলো নিয়ে ভাববো না। এইসব কথা ভাবতে গেলে কাজের ব্যাঘাত ঘটবে। আমি মনের খেয়ালে কাজ করি, একদম ফ্রি মাইন্ডে, কোনো রকম মনের মধ্যে কিছু রাখি না, যেটা ভালো লাগে। একবার আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন আমি হসপিটালে বন্দি। আমি হসপিটালে আইসিইউতে যখন আমাকে কম্বল চাপ দিয়ে রাখা হয়েছে, আমি কম্বলের ভাগ দিয়ে যখন দেয়ালে দেখছি একটা ফায়ার ডিস্টিংগুইশার রয়েছে দেয়ালে লাগানো, ওইটা দেখে না আমার একটা মূর্তির মতো মনে হচ্ছে। আমি মনে ভাবলাম এইটাকে যদি একটা মূর্তি তৈরি করে কত সুন্দর হয়, একটা আলো আধারি দিয়ে তার একটা অন্যরকম ছায়া দেখতে পেলাম। ওইটা মনের মধ্যে রেখেছি। আমি পরবর্তীকালে একটা মেহগনি কাঠ দিয়ে ওটা বানিয়েছি, খুব সুন্দর জিনিস, ওটা খুব ভালো লাগবে দেখলে, হয়তো দেখেওছো কালকে দেখে থাকতে পারি। হ্যাঁ, দেখেছো, মনে পড়ছে না ওটা, আচ্ছা, কিন্তু ওটা তো আমার মনে আছে। সেই সেই বুঝেছো? সেই তো তার মানে এই ক্রিয়েটিভিটি বা তার মানে এই জার্নিটা শুধু ক্রিয়েটিভিটি না, এই করতে করতে তুমি কোথাও গিয়ে নিজেকেও ডিসকভার করেছো বা নিজের ভালো লাগার জায়গাগুলোতে আরও বেশি এক্সপ্লোর করতে পেরেছো, তাই না? অবশ্যই অবশ্যই। এবং সেটা তোমাকে একটা ডেফিনেটলি অন্যরকম মানসিকতা তৈরি করিয়েছে এবং একটা পরিপূর্ণতা এনেছে তোমার জীবনে। অবশ্যই অবশ্যই, একটা ভালো মানুষ হতে সাহায্য করেছে। রাইট রাইট। একটা ভালো মানুষ না হলে একটা ভালো কাজ করা সম্ভব না। মনের মধ্যে জটিলতা রাখলে পরে কাজ হবে না ভালো, এইটা আমি বুঝি। সেই এবং এই যে তার মানে তোমার এই জার্নিটাকে কি বলবো, কলিং বলবো নাকি সেলফ ডিসকভারি বলবো, কোনটা বলবো? এটা জীবনের কি বলবো আমি কিছু বুঝতে পারছি না, আমার ভাষা জীবন স্রোতে ভাসিয়ে দেওয়া, যেখানে নৌকো যায় যাবে যাবে, একদম 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 সেরকম আর কি। এবং এই যে ধরো এই জার্নিটার মধ্যে এনিবডি ক্যান গো এনি টাইম, রাইট? হ্যাঁ অবশ্যই, মানে সেটা তুমি একটা নিদর্শন যে কলকাতার মতো জায়গায় একটা আনস্ট্রাকচার্ড প্রফেশনে এট দি এজ অফ 40। তো আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তো শেষ প্রশ্ন তোমাকে, তুমি কি লেগাসি রেখে যেতে চাও? লেগাসি বলতে কোনো ভাবধারা, কোনো স্টাইল অফ আর্ট তোমার এই স্টুডেন্টের মধ্যে দিয়ে, বা তোমার স্টুডেন্টরা এরকম কিছু করলে তোমার মনে হবে ইয়েস ইট জাস্টিফাইড মাই টিচিং। দেখো, উমা সিদ্ধান্ত হলো আমার গুরু, এবং আমি চাই যে আমার গুরুর মান রক্ষা করতে আমার কাজের মধ্যে দিয়ে উমা সিদ্ধান্তের কিছুটা হলেও তার ছোঁয়া যদি পাওয়া যায়, এটা যেমন সত্যি, সেরকম আমার স্টুডেন্টরা তার কাজে আমার একটু ছোঁয়া পাওয়া যায়, সেইটা হলেই আমার জীবন ধন্য বলেই মনে করি। তো সেই ছোঁয়াটা কি, মানে স্টাইল অফ আর্ট? অবশ্যই অবশ্যই না, ওকে, স্টাইল অফ আর্ট, ওকে, আচ্ছা। তো আমরা আজকে এখানেই তাহলে শেষ করি। থ্যাংক ইউ, দারুণ মানবদা, খুব ভালো লাগলো কথা বলে।